বাংলা সাহিত্যের ইতিহাসে হচ্ছে আধুনিক যুগের যে প্রথম পর্ব, এই পর্বটি মূলত হচ্ছে আমাদেরকে সময়কে লক্ষ্য করতে হবে, যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যেগুলো ঘটছে। তো অবশ্যই সেটা সাহিত্যিক কেন্দ্রিক হবে, এবং সাহিত্যের শাখাগুলো এবং কোন কোন সাহিত্যিকগণ ও কোন কোন লক্ষণগুলো আমাদের সমাজের মধ্যে পরিবর্তন হয়েছে সে বিষয়গুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো আমরা এখানে পাচ্ছি সময়টি হচ্ছে 1801 থেকে 1947 খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যে আধুনিক যুগের কি কি পরিবর্তন হয়েছে। তো আমরা এখানে কয়েকটা টপিকের মধ্যে হচ্ছে পুরো সাবজেক্টটা একটু পুরো সাবজেক্টটা হচ্ছে কয়েকটা টপিকের মধ্যে ভাগ করে নিছি, যাতে সহজে আমরা এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এর জন্য আমাদের এখানে কয়েকটি মাত্র 4টা টপিক আছে। এই 4টি টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এই 4টি টপিকের মধ্যে যদি আপনি 4টি টপিক খুব ভালোভাবে আপনার যদি দক্ষতা থাকে, আপনার ধারণা থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি বাংলা সাহিত্যের ইতিহাসে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ও মা ঘুমাচ্ছেন? ঠিক আছে, তো আমরা এখানে যে 4টা টপিক আছে, অভিশাপ যা ঘুম পাড়ো যাও। এখানে যে 4টা টপিক আছে, এই 4টি টপিকের মধ্যে আমরা পাচ্ছি 1 নম্বরে আধুনিক যুগের লক্ষণ। ঠিক আছে, তো 1801 থেকে 1947 যে খ্রিস্টাব্দ, এই সময়টা, তো এই আধুনিক যুগের আমার এখানে উল্লেখ করে দেওয়া আছে যে আধুনিক যুগের প্রথম পর্ব। এই আধুনিক যুগের প্রথম পর্বে কি 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 লক্ষণগুলো আসছে এবং কি কি পরিবর্তন আসছে আমরা এটি পাচ্ছি। এরপর আমরা পাবো হচ্ছে সাহিত্যিকগণ। তো যে পরিবর্তনগুলো আসছে, এই পরিবর্তনগুলো কি এমনি এমনি আসছে না কেউ করছে এজন্য আসছে? তো যারা করছে তাদেরকে আমরা সাহিত্যিকগণ হিসেবে জানতেছি। এরপর হচ্ছে যে পত্রিকাগুলো, যে পত্রিকাগুলো ওই সময় হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং খুবই আম, মানে পত্রিকাগুলো দিয়েই হচ্ছে আমরা যদি কোনো তথ্য পাইতে যাই, তাহলে এই তথ্যগুলো আমরা কই থেকে পাবো? অবশ্যই পত্রিকা থেকে পাবো। তো এখানে এই জন্য পত্রিকাটা এখানে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে সাহিত্যগুলো সৃষ্টি হয়েছে, সেই সাহিত্যগুলোকে এখানে দেওয়া হয়েছে। তো এগুলোই মূলত হচ্ছে বইয়ের মধ্যে অনেক বেশি বেশি করে দেওয়া আছে। আধুনিক যুগের লক্ষণ অনেকগুলো দেওয়া আছে, এতগুলো তো দরকার নাই। আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু পড়ব। এরপর সাহিত্যিকগণ, ওখানে 30টারও ঊর্ধ্বে সাহিত্যিকগণের পরিচয় এবং নাম দেওয়া আছে, সেটা আমাদের দরকার নাই। আমার এরপর আমরা অনেকগুলো পত্রিকা আছে, পত্রিকাগুলো তো দরকার নাই। আমরা যে কয়েকটা দরকার, ওই নির্দিষ্ট লিমিটেড কয়েকটা পত্রিকা আমরা এখানে নিব। এরপর আমরা নিব হচ্ছে সাহিত্য সৃষ্টি। এরপর হচ্ছে যে সাহিত্য সৃষ্টি, কি কি সাহিত্যগুলো সৃষ্টি হয়েছে এই সাহিত্যগুলো আমরা এখানে নেব। এরপর হচ্ছে কি দেওয়া আছে, এ সময় উল্লেখযোগ্য লক্ষণ, সাহিত্যিক সাময়িক পত্রিকা প্রতিষ্ঠান এবং সাহিত্য সৃষ্টির মধ্যে কিছু বিষয় নিরূপণ করা হয়েছে। তো এখানে আমরা জাস্ট টপিক গুলো পাইলাম, এখন ওই টপিক গুলোকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমরা যে 4টা এখানে টপিক পাইছি, এই 4টি টপিকে আমাদেরকে ব্যাখ্যা লাগবে। তো ব্যাখ্যার প্রয়োজন, এজন্য আমরা এখানে ব্যাখ্যা পাচ্ছি। প্রথমে আমরা পাচ্ছি আধুনিক যুগের লক্ষণ। এখন আধুনিক যুগের লক্ষণগুলো কি কি? আধুনিক যুগের লক্ষণগুলো হচ্ছে যে নবজাগরণ। সে সময় হচ্ছে সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে একটা বিশাল বিপ্লব হয়েছে এবং বিশাল সচেতনতা বৃদ্ধি হয়েছে। রেনেসাস, যেটাকে আমরা ইংলিশে পাচ্ছি রেনেসাস। তো রেনেসাসের যুগ বা হচ্ছে নবজাগরণ, ঠিক আছে, সেটি হচ্ছে আধুনিক যুগের। সেখান থেকে বিশাল পরিবর্তন হয়েছে। মানে প্রাচীন যুগ থেকে, মধ্যযুগ থেকে মানুষের যে জীবন যাপন এবং জীবিকা সবগুলোর পরিবর্তন হয়েছে এই নবজাগরণের পর থেকে। এরপর আমরা পাচ্ছি পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতির প্রভাব। আমরা কিন্তু আমাদের ভাষাটা হচ্ছে বাংলা, তো এই বাংলার পরে কিন্তু হচ্ছে পশ্চিমা সাহিত্য, শিক্ষা সংস্কৃতি থেকে কিন্তু আমরা হচ্ছে তাদেরকে দেখে আমরা আমাদের শিক্ষাকে পরিবর্তন নিয়ে আসছি, এবং আমাদের যে চিন্তার প্রসার এগুলো আমরা সেখান থেকে নিছি। যেমন আমরা ইংরেজিটা কিন্তু ওই আধুনিক যুগ থেকে শুরু হওয়ার থেকে আমরা ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছি। এরপর এখন আমাদের মানে এখন কিন্তু অনেকেই হচ্ছে কোরিয়ান ভাষা শিখে, চাইনিজ ভাষা শিখে। তো এগুলো হচ্ছে কি পশ্চিমা শিক্ষা, কারণ ওদের ভাষাগুলো আমরা শিখতেছি।
তো এটা শুরু হয় মূলত হচ্ছে আধুনিক যুগ থেকে, মানে 1801 থেকে। এরপর সামাজিক পরিবর্তন যেমন অনেকগুলো নিয়ম কানুন পরিবর্তন হয়েছে, যেমন বিধবা বিবাহ, তারপর নারী শিক্ষা, ঠিক আছে, এরকম হচ্ছে সদবার একটা ইয়ে আছে। তো হচ্ছে এই বিষয়গুলোর অনেক পরিবর্তন হয়, যেমন এখন আর বাল্য বিবাহ হয় না, বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে, যে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হবে না। তো এগুলো সামাজিক পরিবর্তন। এরপর অভিজাত শ্রেণীর সাহিত্য, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, এনারা কিন্তু অভিজাত শ্রেণী। তো এনাদের কি করা হয়েছে, সাহিত্যগুলোকে বেশি আহ গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তারা বিশাল একটা বিপ্লব ঘটাইছে এই বাংলা সাহিত্যের মধ্যে। মানবিকতা, তো প্রাচীন যুগের মধ্যযুগের মানুষ একটু বেশি স্বার্থপর ছিল। তারা মানে আহ মানুষের হচ্ছে তারা নিজ কেন্দ্রিক ছিল, আত্মকেন্দ্রিক, মানুষের কথা চিন্তা করতো না, মানুষের সুখে দুঃখে কষ্টে তারা হচ্ছে অনুভব করতো না, পাশে দাঁড়াইতো না। তো এই মানবিকতার পরিবর্তন আসছে, তারপর ব্যক্তি চেতনা আসছে, এরপর হচ্ছে দেশপ্রেম আসছে। ঠিক আছে, যে লক্ষণগুলো আমাদের সমাজে এখনো আছে এবং দিন দিন এগুলো কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এগুলোই মূলত হচ্ছে আধুনিক যুগের লক্ষণ। তো এগুলো বাদেই হচ্ছে আরো অনেক আছে যেগুলো আপনি নিজে নিজে লিখতে পারবেন। ঠিক আছে, নিজের মতো করে লিখতে পারবেন। তো আমরা এই পেলাম আধুনিক যুগের লক্ষণ। আধুনিক যুগের লক্ষণ পাওয়ার পর আমাদের এখানে আছে সাহিত্যিকগণ। এর পরের টপিক আমরা পাচ্ছি হচ্ছে সাহিত্যিকগণ। আমাদের সাহিত্যিকগণকে জানতে হবে। সাহিত্যিকগণের এখানে বিশাল বড় একটা প্রভাব আছে এবং অনেকগুলো নাম আছে, তাদের আবার কর্মকাণ্ড আছে, কার্যক্রম আছে, ঠিক আছে, অবদান আছে। এগুলো আমাদেরকে জানতে হবে। এর জন্য আমাদের লিমিটেড দরকার, আনলিমিটেড আমরা পড়বো না, পড়ার সময় নেই। তো এখানে সাহিত্যিকগণ আমরা পাচ্ছি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম করে আমরা 10 জন, যারা আমাদের এই পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই 10 জনের নাম হচ্ছে এখানে 10 জনের নাম এখানে উল্লেখ করছি এবং কে কি সে বিষয়ে আমরা এখানে হালকা করে একটু ব্যাখ্যা করছি। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা পাচ্ছি সাময়িক পত্রিকা। আমরা জাস্ট এখানে একটু একটু করে পাচ্ছি, এগুলোর কিন্তু আমাদের ব্যাখ্যা প্রয়োজন। ব্যাখ্যার জন্য আমরা পরের ইয়েতে পাবো, লেকচার শিটে পাবো। তো সাময়িক পত্রিকা মূলত ওই সময় অনেকগুলো পত্রিকা ছিল, যে পত্রিকাগুলো আমাদের খুবই বেশি মানে তৎকালীন যে সময় ছিল ওই সময় খুব বেশি প্রভাবিত ছিল এবং খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, যাদের ভূমিকা মানে ভাষায় প্রকাশ করার মতো না, অভিভূত। তো প্রথমে পাচ্ছি আমরা বঙ্গদূত পত্রিকা, যে পত্রিকাটি ওই সময় খুবই গুরুত্ব রাখছে, অবদান রাখছে। এরপর সাপ্তাহিক পত্রিকা, এরপর নবযুগ পত্রিকা, তারপর পাচ্ছি বঙ্গদর্শন পত্রিকা, তারপর শনিবারের চিঠি। এখন কোন পত্রিকার কি কাজ ছিল এবং কত সালে প্রকাশিত হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এটা আপনারা মানে মুখস্থ করে নেবেন। জাস্ট এটা শুধু হচ্ছে আমি জাস্ট নর্মাল ভাবে এখানে দিচ্ছি, তো এগুলো আমাদের ব্যাখ্যা দরকার, আমরা ব্যাখ্যাটা পরে পাচ্ছি। ঠিক আছে, সাময়িক পত্রিকায় হচ্ছে এগুলো। তো আপনারা যদি ব্যাখ্যা নাও পড়েন সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে এই বঙ্গদূত পত্রিকা এতটুকু আপনাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। যদি আপনি বঙ্গদূত পত্রিকার কাজটি জানেন, সে কাজ সম্পর্কে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। যদি কাজ না জানেন, উল্টাপাল্টা তো লিখা যাবে না। তো এরপরে আমরা পাচ্ছি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তো ওই সময় যে প্রতিষ্ঠানগুলো দরকার ছিল এবং যে প্রতিষ্ঠানগুলো ছিল ওই প্রতিষ্ঠানগুলো খুব বেশি ভূমিকা রাখছে। তো যেমন হচ্ছে হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল, তারপর শ্রীরামপুর মিশন, এগুলো খুব বেশি। যেমন তারপর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাহিত্য মন্দির, বঙ্গীয় সাহিত্য পরিষদ বা বঙ্গ সাহিত্য পরিষদ, এগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো খুব বেশি অবদান রাখছে তৎকালীন সময়ে। আধুনিক সময়ে, যে মানে প্রথম পর্বে যে প্রতিষ্ঠানগুলো খুব বেশি অবদান রাখছে, যে যার কারণে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। তো এই প্রতিষ্ঠানগুলো মূলত হচ্ছে কি, হিন্দু কলেজ, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাহিত্য মন্দির, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এরপর হচ্ছে ইয়ং বেঙ্গল। তো এখানে আমি 6টা প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করছি এবং তাদের কার কোনটি কাজ, সে কাজগুলো এখানে উল্লেখ করা আছে। তো এতটুকু করে আপনারা জানেন। তারপর আমাদের এখানে আসছে সাহিত্য সৃষ্টি। তো কি কি সাহিত্য সৃষ্টি হয়েছে আধুনিক যুগে, মূলত অনেকগুলো সাহিত্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে আমরা পাচ্ছি কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, এছাড়াও আরো অনেকগুলো আছে।
নাম দেওয়া আছে। এখানে আমি অতগুলো দেইনি, কারণ অতগুলো দরকার নাই, আপনাদের যতটুকু লিখার দরকার ততটুকু পড়েন। এরপর হচ্ছে কি, এগুলো হচ্ছে যে আমরা উল্লেখযোগ্য উপন্যাস, যে উপন্যাসটি ওই সময় উল্লেখযোগ্য ছিল সেই উপন্যাসের আপনাকে নাম জানতে হবে এবং লেখকের নাম জানতে হবে। যেমন নাটক, নাটক হচ্ছে রবীন্দ্রনাথের চোখের বালি, নজরুলের বন্দে মাতরম, এগুলো তৎকালীন সময়ে হচ্ছে খুবই প্রভাবিত ছিল ওই সময়ে, এবং খুবই উল্লেখযোগ্য ছিল এবং খুবই আলোচিত ছিল, সমালোচিত ছিল। ঠিক আছে? তো আপনাদের এই সাহিত্য সৃষ্টিগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এরপর আমরা এখানে হচ্ছে লেকচার 2 এ আমি আসলাম। লেকচার 2 এ আমরা কি কি পাচ্ছি? লেকচার 2 এ আমি লেকচার 1 এ হচ্ছে সাহিত্যিকগণ ছিল। একটা পয়েন্ট ছিল সাহিত্যিকগণ। এই যে সাহিত্যিকগণ। সাহিত্যিকগণের এখানে আমি শুধু নাম উল্লেখ করছি এবং তাদের পেশাগুলো কি, কে কি সেটা আমি উল্লেখ করছি। এই সাহিত্যিকগণেরই আবার এখানে এসে আপনাদের একটু বিস্তারিত জানতে হবে। যেমন হচ্ছে কি রামমোহন রায়। রামমোহন রায় কে ছিলেন এবং তার কোথায় কোথায় অবদান আছে, তিনি কি কি সৃষ্টি করছেন, এই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানতে হবে। এটা আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কি কি সৃষ্টি করছেন এবং কিসে কিসে অবদান রাখছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন, এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। এরপর বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীকে হচ্ছে বাংলা সাহিত্যের ভোরের কবি বলা হয়। এবং বিহারীলাল চক্রবর্তী হচ্ছে গীতি কবিতার জনক। তিনি বাংলা সাহিত্যে অনেক বেশি অবদান রাখছেন তার সময়ে আর কি, মানে আধুনিক যুগের যে প্রথম পর্ব ছিল এই পর্বে তিনি অনেক বেশি অবদান রাখছেন। এরপর আমরা ঈশ্বরগুপ্ত পাচ্ছি, দীনবন্ধু মিত্র পাচ্ছি এবং হচ্ছে ঈশ্বরচন্দ্র। তো এখানে একটা কনফিউশন আছে, সেই কনফিউশনটি হচ্ছে ঈশ্বরগুপ্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুইজন ব্যক্তি কিন্তু সম্পূর্ণই আলাদা। দুইজন ব্যক্তি কিন্তু একজন ব্যক্তি না, আপনাদের এটা মাথায় রাখতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে আহ একজন, আর ঈশ্বর গুপ্ত হচ্ছে আরেকজন। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনি হচ্ছে তিনি বিধবা আইন প্রণয়ন করছেন এবং তিনি হচ্ছে চলিত বা সাধু চলিত ভাষার প্রবর্তক। এরপর তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং বর্ণভেদের বিরুদ্ধে তিনি লেখালেখি করছিলেন। এরপর তিনি হচ্ছে, আমরা তাকে নর্মালি জানি তিনি একজন সমাজ সংস্কার, শিক্ষাবিদ এবং লেখক। ঠিক আছে? এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় এবং তিনি ইয়ং বেঙ্গলের সাথে জড়িত ছিলেন। এরপর আমরা পাচ্ছি ঈশ্বরগুপ্ত। ঈশ্বরগুপ্তকে কিন্তু বলা হয় যে দুই যুগের সন্ধিক্ষণ বা দুই যুগের প্রতিভু। মানে দুই যুগের যে ইয়ে আছে, মানে দুইটি যুগ, একটি হচ্ছে মধ্যযুগ আর একটি আধুনিক যুগ। এই মধ্যযুগের শেষের দিক অংশে আর আধুনিক যুগের প্রথমের অংশে, এই দুইটি অংশের সময়ে ঈশ্বরগুপ্ত হচ্ছে তার অবদান অনেক বেশি ছিল এবং তিনি সেই সময় খুবই আলোচিত ছিলেন, এজন্য তাকে দুই যুগের প্রতিভু বলা হয়। তার মানে তিনি আহ আধুনিক যুগের কবি, কিন্তু তিনি মধ্যযুগের শেষের দিকে এসে হচ্ছে অনেক বেশি অবদান রাখছেন এবং আধুনিক যুগের প্রথম পর্বে তার অবদান আছে। এই যে দুইটা পর্বে থাকার কারণে, মানে দুইটি সময় থাকার কারণে আমরা তাকে বলতেছি তিনি দুই যুগের প্রতিভু। ঠিক আছে? এরপর হচ্ছে তিনি তার রচনাগুলোর মধ্যে হচ্ছে বাণী বা চতুর্দেশ উল্লেখযোগ্য তার সৃষ্টি। এরপর আমরা এখানে পাচ্ছি দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রকে তো আমরা জানি নীল দর্পণের কারণে তিনি অনেক বিখ্যাত এবং আলোচিত। তো এই দীনবন্ধু মিত্র হচ্ছে নাটকের হচ্ছে জনক। দীনবন্ধু মিত্রের হাত ধরে কিন্তু নাটক শাখার হচ্ছে সৃষ্টি হয়, নাটকের জনক বলা হয় দীনবন্ধু মিত্র। এরপর আমরা এখানে একজন ব্রিটিশ লেখককে পাচ্ছি যিনি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নামে পরিচিত। তিনি একজন ইউরোপীয় কবি। তো হিন্দু কলেজে তিনি একজন শিক্ষক ছিলেন। যে আহ, তিনি যখন শিক্ষকতা শুরু করেন তখন তার বয়স ছিল 17 বছর। প্রকৃতপক্ষে তিনি আসলে বাংলা সাহিত্যে অনেক অবদান রাখেন। সেখানে হচ্ছে তিনি অনুবাদ করার ক্ষেত্রে তিনি অবদান রাখছেন, যেমন ইতিহাস, সাহিত্য, দর্শন এবং বিজ্ঞান, তারপর ইয়ং বেঙ্গলের সাথে তিনি জড়িত ছিলেন। ঠিক আছে? এরপর আমরা সাহিত্যিকগণ পাইলাম, সাহিত্যিকগণের ব্যাখ্যা পাইলাম। তারপর আমরা পাচ্ছি সাময়িক পত্রিকা। সাময়িক পত্রিকাগুলো কি? বঙ্গদর্শন পত্রিকা এবং শনিবারের চিঠি। এখানে আরো কিছু পত্রিকা দেওয়া আছে, যে বঙ্গদর্শন, তারপর বঙ্গদূত আছে, শনিবারের চিঠি আছে, নবযুগ আছে। তো এই ইয়েগুলো, পত্রিকাগুলোর আপনারা একটু করে ব্যাখ্যা পড়ে নিন। এখানে আমার যেটা মনে হয়েছে যে এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের বঙ্গদর্শন পত্রিকা, এগুলো ক্ষয়ে আসতে পারে।
এবং গয়ে আসলে আপনাদেরকে আরো বেশি লিখতে হবে। যদি গয়ে প্রশ্ন আসে এরকম পত্রিকা নিয়ে, তাহলে আপনাকে বঙ্গদর্শন পত্রিকা শনিবারের চিঠি সহ করে, এখানে আরো আছে বঙ্গদূত আছে, সাপ্তাহিক পত্রিকা আছে, নবযুগ আছে, আহ এগুলো আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা পাচ্ছি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, মানে যে বললাম যে প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা আজকে এখানে এসে দাঁড়াইছি, আমাদের শিক্ষার যে ভিত্তি বলা যায়, সেই শিক্ষার ভিত্তি হয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে। এবং আমাদের যে আধুনিকতা শুরু হয়েছে, এই আধুনিকতা শুরু হয়েছে এখান থেকে। এই প্রতিষ্ঠানগুলো তার পিছনে খুব বেশি অবদান রাখছে। ঠিক আছে? ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রতিষ্ঠিত এবং ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান এটি, যা ব্রিটিশদের রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়। এভাবে হচ্ছে কি ফোর্ট উইলিয়াম কলেজ অনেক বেশি অবদান রাখেন পড়াশোনার ক্ষেত্রে। যখন পড়াশোনাটা শুরু করা হয় আর কি আধুনিক সিস্টেমে, আমরা এখন যে সিলেবাসের মধ্যে আছি, যেভাবে পড়াশোনা করতেছি, এটা মূলত ফোর্ট উইলিয়াম কলেজ এগুলো থেকে হচ্ছে চলে আসছে। ঠিক আছে? তারপর শ্রীরামপুর মিশনকে আমরা হচ্ছে ছাপাখানা পাচ্ছি, যেখানে পত্রিকাগুলো তাদের পত্রিকা ছাপাইতো, এবং সাহিত্যিক যে যেমন নাটক, কবিতা বা কবিগণ, সাহিত্যিকগণ এই শ্রীরামপুর মিশনের থেকে, ছাপাখানা থেকে তাদের বইগুলো বের করতো এবং এই ছাপাখানা প্রচার করতো। ঠিক আছে? এজন্য এটা মূলত আধুনিক যুগের প্রথম ছাপাখানা হচ্ছে শ্রীরামপুর মিশন। এরপর হিন্দু কলেজ। হিন্দু কলেজ তো হিন্দু কলেজের যে শিক্ষা সংস্কৃতি, সেগুলো তো এখনো আমাদের মধ্যে আছে আর কি। তো এরপর আমরা পাচ্ছি ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গলে হচ্ছে, ইয়ং বেঙ্গলে বেশ কয়েকজন আমাদের বিখ্যাত বিখ্যাত রাইটাররা যুক্ত আছে, যেমন দীনবন্ধু মিত্র, রামকলন সেন, বিহারীলাল চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত। এরা কিন্তু হচ্ছে কি এই ইয়ং বেঙ্গলের সাথে জড়িত। এবং ইয়ং বেঙ্গলের আসলে কাজ কি ছিল, মূল লক্ষ্য কি ছিল? ইয়ং বেঙ্গলের মূল লক্ষ্য ছিল যে সমাজকে তারা কুসংস্কার দূর করবে, অন্ধবিশ্বাস দূর করবে, সামাজিক অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করবে। এখন তো আমরা যেমনটা করতেছি, যে সামাজিক সংস্কার আছে, তারপর কুসংস্কার, এগুলো আমরা কুসংস্কারকে এখন বিশ্বাস করি না, অন্ধবিশ্বাসকে আমরা বিশ্বাস করি না, সামাজিক অবিচার হলে সে ব্যাপারে আমরা রুখি, বা হচ্ছে সে বিষয়ে আমরা প্রতিবাদ করি। তারপর যে শিক্ষা, বিজ্ঞান, আধুনিক অনেক যে বিষয়গুলো আছে পরিবর্তন, এগুলো মূলত হচ্ছে ওই ইয়ং বেঙ্গল থেকে বা আধুনিক যুগ থেকে শুরু হয়, যেটা শুরু হয় 1801 থেকে। ঠিক আছে? এই এই হলো মূলত এখানকার আলোচনা। তাহলে আমাদের এখানে চারটা যে টপিক আছে, এই চারটা টপিকের মধ্যে থেকে প্রশ্ন আসবে বাংলা সাহিত্যের ইতিহাস। আপনি চারটা টপিক জানলে আপনার আর কোথাও কোনো কিছু পড়ার দরকার নাই, আমি মনে করি।